আর মাত্র 5% ভোট শেয়ার যদি ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে আগামী দিনে বাংলায় পরিবর্তন আসবে। আর মাত্র 80টা বিধায়ক অর্থাৎ 80টা অতিরিক্ত সিটে যদি ভারতীয় জনতা পার্টি জিততে পারে তাহলে আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। আর টেনে কষে 60 লক্ষ ভোট অর্থাৎ 60 লক্ষ অতিরিক্ত ভোট যদি ভারতীয় জনতা পার্টি পেয়ে যায় তাহলে আগামী 2026-এ বাংলার মসনদে ভারতীয় জনতা পার্টি বসবে। দিল্লি জয়ের পর চুনোপুটি থেকে রাঘব বোয়াল বঙ্গ বিজেপির নেতাদের মুখের চওড়া হাসি দেখে এটাই তো মনে হচ্ছে দীর্ঘ 27 বছর পরে যদি দিল্লির পরিবর্তন সম্ভব হয় বা দিল্লির ক্ষমতা দখল সম্ভব হয় তাহলে বাংলায় কেন নয়। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় এসেছিল দুর্নীতি বিরোধী পোস্টার বয় হিসাবে, আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল সততার প্রতীক হিসাবে। সেই দুর্নীতি বিরোধী পোস্টার বয় যদি হাঁটতে পারে, তার দল যদি ক্ষমতাচ্যুত হতে পারে, তাহলে বাংলার সততার প্রতীক মমতা সরকার কেন পড়বে না। আর দিল্লির মুসলমানরা তো ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এই দিল্লির নির্বাচনে, তাহলে আগামী দিনেও বাংলার মোল্লারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। পাড়ার চায়ের ঠেক থেকে কলকাতা কফি হাউস সর্বত্র এই একই রামগান শোনা যাচ্ছে চুনোপুটি থেকে রাঘব বোয়াল, কর্মী থেকে কার্যকর্তার মুখে। তাহলে কি সত্যি আগামী দিনে বাংলায় পরিবর্তন আসতে চলেছে? দিল্লির ধাঁচে কি বাংলার ক্ষমতা দখল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি? কি বলছে বাংলার ভোট ব্যাংক সমীকরণ? কি বলছে বাংলার জনতা জনার্দন? চলুন দেখা যাক। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। দিল্লির ভোটে জিতে চওড়া হাসি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর ঠোঁটে। হয়তো জামা প্যান্টের মাহাবো দিয়ে ফেলেছেন, কারণ মেরে কেটে তো আর একটা বছর, তারপরে কুর্সিতে বসতে হবে। ঘোষণাও তো করে ফেলেছেন ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতা আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার বেড়ে 3000 করা হবে। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে আবাস যোজনার টাকা বাড়িয়ে 3 লক্ষ করে দেওয়া হবে। যে লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বলে কটাক্ষ করেছিল শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী আজকের ভোট বৈতরণী পার হতে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে 3000 করে দেওয়ার ঘোষণা করছে। যে আবাস যোজনার টাকা আটকাতে অর্থমন্ত্রক থেকে স্বরাষ্ট্র দপ্তর একের পর এক চিঠি লিখেছিল এই শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী বলছে ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় এলে আবাস যোজনার টাকা বাড়িয়ে 3 লক্ষ করে দেওয়া হবে। দাদা সব পারেন, দাদা তো মোদিজির থেকে এক গাঁট চড়া। আসলে রিয়ালিটিটা কি জানেন? মধ্যপ্রদেশের লাডলি বেহেনা প্রকল্প, লাডলি বেহেনা প্রকল্পে মহিলাদের 1500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল ভারতীয় জনতা পার্টি। আর বর্তমানে 16 মাস ধরে বন্ধ রয়েছে সেই লাডলি বেহেনা প্রকল্প, অর্থাৎ 16 মাস যাবৎ লাডলি বেহেনা প্রকল্পের সুবিধা পাচ্ছে না বা অর্থ পাচ্ছে না মধ্যপ্রদেশের মহিলারা। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল রিয়ালিটি। আর সেই ভারতীয় জনতা পার্টি নাকি বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে 3000 করে দেবে আর আবাস যোজনার টাকা বাড়িয়ে 3 লক্ষ করে দেবে। 100 দিনের টাকার বরাদ্দ বন্ধ করতে বা 100 দিনের টাকা আটকাতে দিল্লি ধর্ণা দিয়ে পড়েছিল কে? শুভেন্দু অধিকারী। হয়তো আগামী দিনে সেই শুভেন্দু অধিকারী বলবে যে আমরা যদি ক্ষমতা আসি তাহলে 100 দিনের কাজ বাড়িয়ে 200 দিন করে দেওয়া হবে, বাংলার কোনো মানুষ আর বেকার থাকবে না। কারণ দাদা তো মোদিজির থেকে এক গাঁট চড়া, দাদা সব পারে। বাংলায় মোদিজির ডায়লগ চলে না, বাংলায় শুধু দাদার ডায়লগ চলে। মোদিজির স্বপ্নের ডায়লগ সবকা সাথ সবকা বিকাশ, বাংলায় চলবে না। কে বলেছিল? দাদা বলেছিল। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিল জো হামারা সাধে হাম উনকা সাধে। সংখ্যালঘু সেল তুলে দেওয়ার কথা কে বলেছিল? মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আর তার দলের চুনোপুটি নেতারা আজকে কি বলছে যে দিল্লিতে যদি মুসলমানরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে পারে তাহলে আগামী দিনে বাংলার মুসলমানরাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আসল রিয়ালিটিটা কি জানেন? আসল রিয়ালিটি হলো দিল্লির মুসলমানরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি। দিল্লির মুসলমানরা ভোট দিয়েছিল মিম পার্টি ও কংগ্রেসকে। আর এই মিম পার্টি ও কংগ্রেসকে মুসলমানরা তাদের ভোট দেওয়ার ফলে, তাদের এই ভোট বাটাবাটি বা ভোট কাটাকাটির কারণে সেই সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত বা মুসলিম বেল্ট বা মুসলিম পকেটগুলো থেকে অল্প ভোট বা অল্প মার্জিন নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করেছিল। আর যেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতবর্ষ জুড়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। আসলে মোদিজি যে বলেছিল বাটেঙ্গে তো কাটেঙ্গে, এটা কিন্তু হিন্দুদের জন্য বলেনি, এটা অরিজিনালি বলেছিল মুসলমানদের জন্য। ভারতবর্ষে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায়রা সেটা বুঝতে পারেনি। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই যে দিল্লির নির্বাচন হলো, মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায়রা তাদের ভোটটা মিম এবং কংগ্রেসের মধ্যে ভাগ করে দেওয়ার ফলে আর কিছু ভোট অরবিন্দ কেজরিওয়ালের দিকে আসার ফলে এই যে ভোটটা কাটাকাটি হয়ে গেল, তার ফলে কিন্তু লো মার্জিনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা সেই সমস্ত সংখ্যালঘু পকেট বা বেল্টগুলো থেকে জিতে বেরিয়ে গেল।
এতে লাভ কার হলো? ভারতীয় জনতা পার্টির। আর লস বা ক্ষতি কার হলো? সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়দের। আগামী দিনে সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত সেই সমস্ত পকেটে শাসন করবে কিন্তু ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। অ্যাকচুয়ালি সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় অধ্যুষিত দিল্লির বেল্টগুলোর যদি সংখ্যালঘু ভোট একত্রিত করা হতো, হাসতে হাসতে অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টির প্রার্থীরা জিততে পারত। কিন্তু দিল্লির সংখ্যালঘু মুসলমানরা তাদের ভোটটাকে বাটাবাটি বা ভাগ করে দিয়েছে মিম, কংগ্রেস ও অরবিন্দ কেজরিওয়ালের পার্টির মধ্যে, যে কারণে এই কাটাকাটির ফলে বেরিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। এখন এখানে অনেকে বলতে পারেন যে দিল্লিতে যেমন মিম পার্টি ভোট কেটেছে, তেমন বাংলায় তার ছোট ভাই আইএসএফ আছে। আইএসএফের যদি এতটা গ্রহণযোগ্যতা থাকতো সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মধ্যে, তাহলে অন্তত বসিরহাট লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 3.5 লক্ষ ভোটে জিততে পারত না। কারণ সব থেকে বেশি সংখ্যালঘু বা মুসলমান সম্প্রদায়ের বসবাস এই বসিরহাট লোকসভার মধ্যে। সেখান থেকে লাস্ট লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 3.5 লক্ষের ব্যবধানে জিতেছে। আইএসএফ এর আয়ত্ত বা বৃত্ত ওই ভাঙড়ের মধ্যেই সীমাবদ্ধ। আগামী বিধানসভা নির্বাচনে হয়তো সেই ভাঙড়টাও আইএসএফ ধরে রাখতে পারবে না। 2024 লোকসভা নির্বাচনে যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সেখানে সেখানে আইএসএফ এর জামানত জব্দ হয়েছে। পড়ে থাকে কংগ্রেস। মুসলমান সম্প্রদায়েরা যদি কংগ্রেসকে তাদের ফেভার মনে করতো বা কংগ্রেসকে ভোট দিত, তাহলে 2024 লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে কি অধীর চৌধুরী মশাই হারত? অর্থাৎ পশ্চিমবাংলার মুসলমান সম্প্রদায় 99% আগামী দিনেও তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, যেমন বিগত দিনে তৃণমূল কংগ্রেসকে তারা দিয়ে এসেছে। এখানে আইএসএফ বা কংগ্রেস কোনো রকম ভোট কাটুয়া ফ্যাক্টর পালন করতে পারবে না, যে স্বপ্নটা দেখছে ভারতীয় জনতা পার্টির এক অংশের কর্মীবৃন্দ বা কার্যকর্তারা। অর্থাৎ প্রকল্প বা অর্থ বরাদ্দ, সরকারি অনুদানের যে টোপ দিল্লিতে ভারতীয় জনতা পার্টি দিয়েছিল, ভারতীয় জনতা পার্টি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে বন্ধ না করে সেই প্রকল্পের বরাদ্দ বাড়ানোর টোপ দিয়ে দিল্লির মানুষের মন জয় করলেও বাংলার মানুষের সঙ্গে এই শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপি যে ব্যবহার করেছে, আবাস যোজনার টাকা আটকাতে শুভেন্দু অধিকারী যে ভূমিকা পালন করেছে, সেই শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপিকে কি আগামী দিনে বাংলার ভোটাররা ভোট দেবে? যারা 100 দিনের টাকা পায়নি, যে টাকা পরবর্তী সময় রাজ্য সরকার ব্যয় করেছে, যারা আবাস যোজনার টাকা পায়নি, আবাস যোজনার টাকা দীর্ঘ 4 বছর আটকে ছিল, আবাস যোজনার তালিকায় নাম থাকার সত্ত্বেও ঝড় তুফানে যে সমস্ত বাংলার সাধারণ মানুষের ঘর ভেঙে গেছে, প্রাণ নাশ হয়েছে, তারা কি এই শুভেন্দু অধিকারী 3 লক্ষ টাকার টোপে অর্থাৎ আবাস যোজনার বরাদ্দ বাড়ানোর টোপে ভোট দেবে? উত্তরটা কিন্তু 99% না। 100 দিনের টাকা আটকে সরাসরি প্রেস বিবৃতি দিয়ে, আবাস যোজনার টাকা আটকে সরাসরি প্রেস বিবৃতি দিয়ে ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপি ও শুভেন্দু অধিকারী বাংলার মানুষের মনে যে বিষ বাষ্প ঢুকিয়েছে, আগামী দিনে বরাদ্দ বাড়ানোর সুরসুরি দিয়ে সেই বিষ বাষ্প বাংলার মানুষের মনন থেকে বের করা এতটা সম্ভব নয়। আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে সমস্ত মহিলা প্রকল্পগুলো অর্থাৎ মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলো বর্তমান রাজ্য সরকার চালাচ্ছে, ধাপে ধাপে যেভাবে সেই সমস্ত প্রকল্পের অর্থ বরাদ্দ বাড়ছে, সেই সমস্ত প্রকল্প থেকে সরাসরি অর্থ পেয়ে বাংলার মহিলারা যেভাবে উপকৃত হচ্ছে, সেই জায়গা থেকে বাংলার বর্তমান রাজ্য সরকারের প্রতি সর্বত্র বাংলার মহিলাদের সহানুভূতি রয়েছে। আর সেই সহানুভূতির জায়গাটা কেবলমাত্র অর্থ বরাদ্দ বাড়ানোর টোপ দিয়ে নষ্ট করতে পারবে না ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী মহাশয়। তো পড়ে থাকে এখন কি? পড়ে থাকে তাহলে অঙ্কের হিসাব। অঙ্কের হিসাব কি? যে 5% হিসাবটা বারবার বলছে ভারতীয় জনতা পার্টির চুনোপুটি থেকে রাঘব বোয়াল নেতারা, যে 5% ভোট বাড়লে বা 5% ভোট বাড়ালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে, সেই হিসাবটা অ্যাকচুয়ালি কিন্তু 2021 বিধানসভা নির্বাচনের হিসাব। 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোট পার্সেন্টেজ বা ভোট শেয়ারের ব্যবধান ছিল মাত্র 5%, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে সেই ভোট শেয়ারের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে 8%, যেটা হয়তো ভুলে গেছে বর্তমানে বঙ্গ বিজেপির কার্যকর্তারা দিল্লি জয়ের আনন্দে। কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ারের পার্থক্য 8%। আর যদি বিধায়ক বা এমএলএ সংখ্যা হিসেব করেন তাহলে ম্যাজিক ফিগার ছুঁতে গেলে বর্তমানে ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির হাতে যে বিধায়ক সংখ্যা রয়েছে, আগামী 2026 বিধানসভা নির্বাচনে আরও 80টা সিটে তাদের জিততে হবে বা 80টা এমএলএ তাদের অতিরিক্ত পেতে হবে। অতিরিক্ত আরও 80টা বিধায়ক পেলে তবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারবে। আর 3 নম্বর যেটা রয়েছে ভোট। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল
60,62,802, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টি 2021 বিধানসভা নির্বাচনে 60,62,802 ভোট কম পেয়েছিল, যেটা 2024 লোকসভা নির্বাচনে বেড়ে দাঁড়িয়েছে 68 লক্ষে। অর্থাৎ 2024-এর হিসাব যদি দেখা যায় 68 লক্ষ ভোট কম পেয়েছে ভারতীয় জনতা পার্টি বাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা আসতে হয় তাহলে 68 লক্ষ অতিরিক্ত ভোট পেতে হবে। যে বঙ্গ বিজেপি গত 4 মাসে 1 লক্ষ সদস্য সংগ্রহ করে উঠতে পারে না, আর সেই বঙ্গ বিজেপি কি বলছে, আগামী 2026 বিধানসভা নির্বাচনে অর্থাৎ আর 1 বছরের মধ্যে 68 লক্ষ ভোটের গ্যাপ বা ব্যবধান পূরণ করবে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে জিততে হলে 80টা অতিরিক্ত সিটে জিততে হবে, বিজেপিকে আরো 8% ভোট শেয়ার বাড়াতে হবে এবং 68 লক্ষ অতিরিক্ত ভোট পেতে হবে। এবারে আপনারা বলুন সেটা কতটা সম্ভব? 68 লক্ষ অতিরিক্ত ভোট পাওয়া, 8% ভোট শেয়ার বাড়ানো এবং 80টা অতিরিক্ত সিটে জেতা, এটা যদি বঙ্গ বিজেপির পক্ষে সম্ভব হয় তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।